দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের আয়োজন বিস্টকে। প্রতি সপ্তাহে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করে থাকি। একজন অতিথিকে আমরা সংযুক্ত করি আমাদের এই আয়োজনে, সেই খাত সংশ্লিষ্ট এবং কি অবস্থা সেই ব্যবসা বাণিজ্য অর্থনীতির সেই নির্দিষ্ট খাতের কেমনটি প্রভাব পড়তে যাচ্ছে গ্রাহক বা ভোক্তা হিসেবে আপনার জীবনেও, সেটি নিয়েই আমরা আলোচনা করি। আজ মূলত ব্যাংকিং খাত নিয়ে আমাদের কথা হবে। অতিথি আছেন আমাদের সঙ্গে, আজ কানেক্টিভিটিতে যুক্ত হয়েছেন জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। স্যার, আপনাকে আমন্ত্রণ। স্যার, প্রথমেই আপনার সঙ্গে এই আলোচনার শুরুতেই আমি জানাতে চাই যে খুব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে ক্রেডিট কার্ডের সুদ হার সর্বোচ্চ 20% নির্ধারণ করে দিয়েছে, যেটি এর আগে কোনো কোনো ক্ষেত্রে 34% পর্যন্ত ছিল। কিভাবে দেখছেন? আপনার অভিমত দিয়ে শুরু করতে চাই। আসলে ক্রেডিট কার্ড তো এটা লাইফস্টাইল প্রোডাক্ট এবং এখানে রেট অফ ইন্টারেস্ট আসলে মূল এখানে না, এখানে হচ্ছে বেসিক্যালি আমার প্রয়োজন হবে আমি নেব, নালে নেব না। ইট ইজ নট লাইক অন্য জিনিস যেটা ধরেন আমরা যেটা ইন্টারেস্ট কমিয়ে নিয়ে আসলাম যে 9%, সেটা অর্থনীতির সাথে সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছে। সেটা যে ঠিক আছে আমার কিনতে হবে, আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করতে হবে, আমার এসএমই কে পুশ করতে হবে, ফর দ্যাট 9% এটা লজিক্যাল, এটা করা হয়েছে, আমরা অলরেডি করে ফেলেছি। আমরা একটা নিয়ে যদিও স্ট্রাগলিং বাট স্টিল উই আর স্পিরিট ওয়াইজ ইজ ওকে। আমরা অ্যাবসলিউটলি ইন সিঙ্ক উইথ ইট। এখন ক্রেডিট কার্ড যেটা করেছেন বাংলাদেশ ব্যাংক, যেটা ভালো মনে করে সেটা করেছেন, উই ডু নট ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্যাট, বাট দ্য ইস্যু ইজ যে প্রবলেমগুলো হয় আপনারা যদি চারপাশে তাকাই সেখানে ইন্টারেস্ট রেটে কেমন। এখন ওনারা বলেছেন যে 20% ম্যাক্সিমাম হতে পারে। এখন যদি সেখানে চিন্তা করেন যে 9% যেখানে ইন্টারেস্ট রেট সেখানে 20% মনে হতে পারে, তাও অনেক বেশি। আসলে চিন্তা করতে হবে যে একটা ক্রেডিট কার্ড ব্যবসা ম্যানেজ করতে গেলে অনেক ধরনের খরচ কিন্তু আছে। অ্যাকুয়ারিং থেকে শুরু, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ধরে ধরে কিন্তু অ্যাকুয়ার করতে হয়। এখন আপনার ক্রেডিট কার্ড দরকার, আমাকে আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলে একটা ক্রেডিট কার্ড সেল করতে পারবো, কিন্তু মাল্টিপল হওয়ার সম্ভাবনা কম। তো এই যে এফোর্ট যেটা দিতে হয়, সাথে সাথে ধরেন এটার কালেকশন মেকানিজমের জন্য কিন্তু আমাকে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়। একটা একটা ক্রেডিট কার্ড সিস্টেম কিনতে গেলেই রাফলি আপনার $1.5 থেকে $2 মিলিয়ন প্রয়োজন হয়। মানে 18 থেকে 20 কোটি টাকা সম্পূর্ণভাবে যদি করতে যান, সার্ভার টার্ভার সহ 20 কোটি টাকার ক্রস করে যেতে পারে যদি আপনি ভালো চান। কি চাচ্ছেন আপনার ফ্রড ম্যানেজমেন্ট, কালেকশন মডিউল, আপনার পেমেন্ট গেটওয়ে, এত কিছু করতে গেলে কিন্তু দেখা যাবে এটা অনেক খরচ করে যায়। এবং সেই সাথে সাথে আপনাকে কিন্তু হান্ড্রেডস অফ পিপল ইউ নিড টু রান ইট। একটা হচ্ছে ধরেন এই যে মার্কেটিং করার জন্য, আর সমস্যা হচ্ছে আরেকটা যে আমাদের ক্রেডিট কার্ড খুব বেশি করা যাবে তা করা যাচ্ছে না, কিন্তু যেহেতু আমাদের টিম কম, যেহেতু কম আমাদের সেই কারণে আপনি কিন্তু খুব বেশি ক্রেডিট কার্ডও করতে পারছেন না। সো আলটিমেটলি দেখবেন আপনি গত কয়েক বছর ধরে 10-11 লাখের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এক একজন লোক 4টা-5টা করে বা 10টা করে ক্রেডিট কার্ড কিন্তু অনেকের কাছে আছে। এই যে এই জিনিসটা হচ্ছে, তো স্বাভাবিকভাবে আপনাকে অনেক বেশি পারসুয়েসিভ হতে হচ্ছে। এবং ইউ অলসো নিড টু হ্যাভ এ ভেরি স্ট্রং ক্রেডিট কল সেন্টার, যেখান থেকে আপনি ফলো আপ করতে হচ্ছে। ইন দ্য প্রসেস অনেক খরচ কিন্তু হয়। সো আমার যেটা মনে হচ্ছিল যে ধরেন অর্থনীতির চালিকা শক্তি যেগুলো, সেখানে কিন্তু আমরা অলরেডি কাজ করেছি, সেটা আমরা করাচ্ছি। তার সাথে ক্রেডিট কার্ডের ইন্টারেস্টটাকে আনার জনাব সৈয়দ আমি মাহবুবুর মনে রহমান, করি। এই বাংলাদেশের আপনি বলছিলেন যে ক্রেডিট কার্ডের গ্রাহক যারা আছেন, এই গ্রাহকরা তো বেশিরভাগই দেখা যাচ্ছে প্রায় 90% গ্রাহকই সব মিলিয়ে 5 থেকে 6টি ব্যাংক, মানে মুষ্টিমেয় কয়েকটি ব্যাংকের তারা গ্রাহক। এই যে নতুন পদক্ষেপ নেওয়া হলো, এতে ব্যাংকের কস্ট অফ ফান্ডিং এর বিষয়টি যেমন আছে, একই সাথে কি আপনি মনে করছেন যে ব্যাংকগুলো নতুন করেও আরেকটি চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে, নাকি সবার জন্য একটি অবশ্যই সুযোগ পড়বে। সৃষ্টি করছে? চ্যালেঞ্জ এটা অবশ্যই বড়। আপনি দেখেন যে একটা তো হচ্ছে ধরেন ইন্টারেস্টের ক্যাপ করে দিয়েছে। আপনি যদি ইভেন পার্শ্ববর্তী দেশে যাই, ওখানে কিন্তু 25, 30, 35% কিন্তু আপনার ক্রেডিট কার্ড রেট আছে। এবং আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, যেখানেই যান, বিকজ ক্রেডিট কার্ডের সরি ডিফল্ট রেটটা হাই হতে পারে, কারণ এখানে অ্যাবসলিউটলি আনসিকিউরড লেন্ডিং। এখানে আপনার বেসিক্যালি আপনার স্টেটমেন্ট ড্রিভেন লেন্ডিং হয়। আপনার স্যালারি কি, আপনি কি ব্যবসা করেন, আপনার 3 বছর কি হয়েছে না হয়েছে, আপনার প্রোফাইলটা দেখে কিন্তু বেসিক্যালি প্রোফাইল লেন্ডিং হয়। এবং সেখানে আরেকটা জিনিস যেটা বাংলাদেশ ব্যাংক বলেছেন, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট ক্যালকুলেশনের বেসিসটা ওরা ঠিক করে দিয়েছে যে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে গেলে আপনাকে যেই দিন থেকে ওভারডিউ হবে সেই দিন থেকে ক্যালকুলেট করতে হবে।
এখন মুশকিলটা হচ্ছে যে আপনার কিন্তু আমি আপনাকে কিন্তু ক্রেডিট দিলাম যেদিন আপনি পারচেজটা করছেন। তার ১-২ দিনের মধ্যে কিন্তু আমি যে মার্চেন্ট যে আছে মার্চেন্টকে টাকা দিয়ে ফেলতেছি। হুম তার মানে কি হচ্ছে? আমি কিন্তু ওই দিন থেকে আউট অফ ফান্ড। হুম হুম আমি আপনাকে একটা এক্সট্রা সুবিধা দিচ্ছিলাম যে ঠিক আছে, যদি আপনার বিলিং ডেটের হিসাবে আপনি যদি পেমেন্টটা করে দেন, আপনাকে আমি আর কোন চার্জ করব না। কিন্তু এখন ধরেন আপনি যেখানে মেক্সিমাম ক্রেডিট আমরা কিন্তু 45 ডেজ দিচ্ছিলাম। তো যেই ব্যক্তিটি ৪৫ দিনের সুযোগ নিল, নিয়ে ডিফল্ট করলো বা ওই দিনে পেমেন্ট করলো না, আমি কিন্তু ওই ডিউ ডেট থেকে কিন্তু আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। আমি কিন্তু যেই ডেটে আমি দিয়েছি সেই ডেট থেকে করছি। ইন দ্য প্রসেস আমি কিন্তু ব্যাংক কিন্তু যে আমি কিন্তু আবার কিন্তু যেটা আপনি বললেন, ব্যবসায়িকভাবে এটা মোটেও আমাদের জন্য ফিজিবল না। আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে যে ডিলে পেমেন্ট একবার করা যাবে। এটা আমি ঠিক বুঝতে পারিনি এটা বলতে কি মিন করছেন। কারণ ডিলেড পেমেন্ট তো হচ্ছে যেদিন আমার ডিউ হবে তারপরে তো আমি একবারই পেমেন্ট আমি ডিলে পেমেন্ট করব। আমি ওনাকে তো বারবার ডিলে পেমেন্ট করব। এটা ক্লারিফিকেশন দরকার আছে। আরেকটা বলেছেন যে ৫০% এর বেশি আপনার কেউ যদি ক্যাশ উইথড্রল করতে চায় তার করা যাবে না। করা যাবে না এখন ধরেন অনেক ধরনের প্রোগ্রাম আছে। আপনি একটা ঘড়ি কিনলেন, একটা কিনে বলে আপনার হোয়াইট গুডস কিনলেন, সেখানে কার্ড সোয়াইপ করলেন। সাথে, সাথে আপনাকে ১২ মাসের ইএমআই দিচ্ছি, ২৪ মাসের ইএমআই দিচ্ছি। তাহলে কি হবে তাহলে? তাহলে কি এগুলি চলে যাবে? এখানে আমাদের ইনভেস্টমেন্ট গুলো ছিল, আমরা যে মেশিন গুলো বসালাম, সেখানে তাহলে কি হবে? তো এই জিনিসগুলো আমার মনে হয় দেখার ব্যাপার আছে। একটা সার্কুলার করেছেন ডিউ রেসপেক্ট টু সেন্ট্রাল ব্যাংক। আমরা মনে করি যে আমাদের সাথে আরেকবার বসে এই জিনিসটা কিভাবে আসলে সব দিকেই ভালো হবে সেইভাবে করতে হবে। আমাদেরও তো ব্যবসা করতে গেলে একটা ব্যবসা যেমন শুধুমাত্র কোম্পানি ব্যবসা করে না, একটা ব্যাংক কিন্তু একটা ব্যবসা একটা কমার্শিয়াল আউটফিট। সেই অবশ্যই। কমার্শিয়াল আউটফিট যদি ব্যাংক এবং ব্যাংক কিন্তু আপনার আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে অলমোস্ট ৭০-৮০% ব্যাংকের উপরে নির্ভরশীল। এন্ড ব্যাংকগুলো যদি এমনি ধরনের একটা সমস্যার মধ্যে আছে, যদি এবং সাস্টেইনেবল আমি না আমি থাকে এই তাহলে জায়গাটিতেই এই আসবো, রেটগুলি আসলে ব্যাংকের উপর নির্ভরশীলতা বা ব্যাংক কার উপর নির্ভর করছে কিনা। আমি ক্রেডিট কার্ডের এই সুধারের কথা নিয়ে যখন আপনার সঙ্গে আলোচনা হচ্ছে, বুঝতেই পারছি যে আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে যে এই পদক্ষেপের আউটকাম কি আসে। কিন্তু ইতোমধ্যেই যেই পদক্ষেপটি চলছে, আমি যদি বলি যে গত ফেব্রুয়ারি থেকে আমানতে ৬% সেটি কার্যকর হয়েছে এবং সুদহারে ৯% কার্যকর হয়েছে এপ্রিল থেকে, অর্থাৎ মোটামুটি ৬ মাস পার করছি আমরা। অনেকটা ব্যাংক খাত সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে জোর করেই আমি এই কথাটি বলতে চাই যে এটি আসলে ইম্পোজ করা হলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। গত ৬ মাস পর এই যে ব্যাংক সুদহার সুনির্দিষ্ট করে দেওয়া হলো, কি অবস্থা, কতটুকু ফলাফল ইতিবাচক আপনারা দেখছেন? একটা হচ্ছে যেমন ধরেন প্রথম ৬ মাসের যদি আমরা ফলাফল দেখি, আমরা দেখতে পাই ডেফিনিটলি ইমপ্যাক্ট হয়েছে। আমাদের একটা রাফ হিসাব ছিল যে যদি গত বছর ধরেন আমাদের অপারেটিং প্রফিট ছিল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের 25,000 crore প্লাস মাইনাস। এই বছর আমরা ধরছিলাম হয়তো ১৭-১৬ হাজার কোটি হবে এই বছর শেষে। বাট তখন কিন্তু আমরা এই কোভিডটাকে কিন্তু আমাদের সামনে ছিল না। কোভিডটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি নাই বিকজ এটা বা পৃথিবীতে কারো সামনে মাথায় এটা ছিল কোভিড বলে কিছুটা আসতে পারে। এবং মার্চে কিন্তু আমার প্রথম কোভিড ধরা পড়লো এবং আবার এপ্রিলের ১ তারিখ থেকে আমরা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনলাম। এখন যেটা হচ্ছে প্রথম ৬ মাসের রিফ্লেকশনটা কিন্তু আগামী ৬ মাসে কিন্তু উই আর এক্সপেক্টিং ইট টু বি লিটল ওয়ার্স। কারণ হচ্ছে আমি কিন্তু প্রথম ৬ মাসের প্রথম ৩ মাস কিন্তু আগের ইন্টারেস্ট রেটের কিন্তু পেয়েছিলাম। আপনার এপ্রিল থেকে ৯% ইমপ্যাক্ট হয়েছে। অন দ্য টপ অফ দ্যাট ট্রেড কিন্তু অনেকাংশেই ব্যাহত হয়েছে। ট্রেড আপনি দেখেন আমাদের ইম্পোর্ট অনেক কমে গেছে, যেখানে এটা ইট ওয়াজ লাইক $4-5 বিলিয়ন মাসে। এটা এখন একসময় তো অনেক কমে গেছে, এখন ধরেন প্রায় ৩ এর কাছাকাছি এসছে। আমাদের এক্সপোর্টে কিন্তু অনেকটাই কমে গেছিল, যদি হ্যাজ বাউন্স ব্যাক আবার $3.1-3.2 বিলিয়ন এসছে। সামনের সময়টা কেমন যাবে জানেন? তো ওভারঅল কিন্তু আমাদের দেখেন আমাদের কিন্তু অলরেডি কারেন্ট অ্যাকাউন্টের অবস্থা ভালো হয়েছে, আমাদের রেমিটেন্স ভালো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন ধরেন আমরা একটা ফেভারেবল অর্থাৎ যতটা ব্যালেন্স অফ বিপর্যয়ের পেমেন্ট। মুখে পড়বো ভেবেছিলাম হয়তোবা আমরা অর্থনৈতিকভাবে, ততটা বিপর্যয়ের মুখে না পড়লেও নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেগুলো নিয়েও কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক থাকুন আমাদের সঙ্গে।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজটকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশের ব্যাংক খাত নিয়ে আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। স্যার, আপনাকে আবারও আমন্ত্রণ। বিরতিতে যাবার আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে গত 6 মাসে সুদ হার নির্ধারণ করে দেওয়ার পর এখন পর্যন্ত ব্যাংকের কি অবস্থা। এর মধ্যে করোনা পরিস্থিতি এসেছে, নতুন একটি চ্যালেঞ্জও এসেছে। বাংলাদেশ সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী প্রায় 1,11,137 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যার সিংহভাগ বিতরণ করার দায়িত্ব পড়েছে ব্যাংকগুলোর উপর। সাম্প্রতিক সময়ে সেই প্রণোদনা প্যাকেজ বেশ মোটামুটি ভালোইভাবেই বিতরণ করতে পেরেছেন। বেসরকারি ক্ষেত্রে ঋণ প্রবাহ বেড়েছে। সর্বশেষ কি অবস্থা জানতে চাই। আমাদের তো বেশ কয়টা ক্যাটাগরি ছিল, রাফলি ধরেন 1 ট্রিলিয়ন টাকার মতো ছিল, 1 লক্ষ সামথিং, এবং সেখান থেকে প্রায় 82% এর মতো ছিল ব্যাংকিং সেক্টরের উপরেই আর কি। সো সেখানে আমরা বলবো যে ধরেন যে লার্জ সেক্টরে যেটা, সেটা কিন্তু অলরেডি আমরা অলমোস্ট ডান। আমরা এমএফআই বেস যেটা, সেটাও অলমোস্ট ডান। আমাদের যে দুটো জায়গায় আমরা ব্যাংকস আর লিটল ফলিং শর্ট অফ দ্য টার্গেট, সেটা হচ্ছে একটা হচ্ছে সিএসএসএমই, সেখানে আমরা রানিং শর্ট অফ, সেটা হচ্ছে আপনার যে কর্পোরেট মাইক্রো অ্যান্ড এসএমইতে। আরেকটা হচ্ছে আমাদের এগ্রিকালচার লেন্ডিং, সেখানে রানিং শর্ট। এটা কারণটা হচ্ছে ধরেন আমরা তো এটা মাননীয় প্রধানমন্ত্রী একদম খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের, আমি বলবো ওয়ান অফ দ্য ফার্স্ট যেটা প্রণোদনা প্যাকেজ ডিক্লারেশনটা ছিল, এবং তারপরে কিছু সমস্যা ছিল ইন টার্মস অফ লেন্ডিং মানি। তারপরে ওটা বাংলাদেশ ব্যাংক তার যে সার্কুলার ছিল, সে সার্কুলার কিছু পরিবর্তন আনে মের ফার্স্ট উইকের দিকে বোধহয়, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা লোন দেওয়া শুরু করি। এবং আপনি জানেন যে মের 30 তারিখে এসে কিন্তু সাধারণ ছুটিটা কিন্তু উইথড্রল হয়। সো আলটিমেটলি মানে পুরো ইকোনমি কিন্তু আসার একটা গ্রোথ মোমেন্টটা নিতে সময় লাগে। এবং আমাদের মিডিয়াম স্মল যেগুলো আছে বা মাইক্রো, এটা কিন্তু সব ভার্টিক্যাল অফ দ্য লার্জ ইন্ডাস্ট্রি। সো লার্জ ইন্ডাস্ট্রিগুলো যখন প্রোডাকশনে গেলো বা এগুলো, তারপরে কিন্তু আসলে অন্যগুলো এসএমই গুলো কিন্তু আস্তে আস্তে রিভাইভাল হওয়া শুরু করলো, যার জন্য একটু স্লোডাউন হয়ে গেছিল, এবং অনেক এসএমই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমরা যেটা করেছি, আমাদের অলরেডি আমাদের ব্যাংকাররা, আমরা কিন্তু এখন অলরেডি ব্রাঞ্চ লেভেল থেকে আমরা পুশ করা শুরু করেছি, হেড অফিস থেকে পুশ করা শুরু করেছি। আমাদের কিছু সময় দেওয়া হয়েছে, বলেছে ধরেন বাই অক্টোবর যেন আমরা আমাদের যে সিএসএমই যে টার্গেট, সেটা ফুলফিল করতে পারি, এবং এগ্রিকালচার যেন বাই ডিসেম্বর ফুলফিল করতে পারি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা এই সময়ের মধ্যে যে টার্গেট দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন ব্যাংকের, সেই টার্গেটটা আমরা পুরোপুরি না হলে অন্তত 70-80% কাছাকাছি আমরা যেতে পারবো বলে আশা করছি। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীরা মানে যে অভিযোগটা করে থাকেন যে ব্যাংক তাদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে কিছুটা অনীহা প্রকাশ করেন, অন্তত সেই আক্ষেপের জায়গাটি কিছুটা হলেও মিটবে। ঠিক এই প্রসঙ্গেই একটু আসতে চাই জনাব মাহবুবুর রহমান। জি, আপনি কিছু বলছিলেন। একটা সমস্যা সেটা হচ্ছে, যেমন ধরেন আসলে হচ্ছে কি, ধরেন আমি যে যাকে ব্যবসায়ীকে লোনটা দিব, তাকে একটা পারপাস থাকে, তাই না? এখন তার ধরেন স্টক আছে, সেই স্টক বিক্রি করতে পারছে না, আমি এখন কোন ভাবে ওনাকে লোনটা দিব? বাট তারপরেও আমরা চেষ্টা করছি ওনার সাথে বসে পারপাস গুলোকে আইডেন্টিফাই করে, যাতে করে ওনাদেরও ওনাদের যে এই যে স্টিমুলাস গুলো ডিক্লারেশন হয়েছে, সেই স্টিমুলাস গুলো সহযোগিতা যেন ওরা অ্যাভেল করতে পারে, সেভাবে আমরা কথা বলছি ওনাদের সাথে। সেটি সেই শুভকামনা থাকছে আপনাদের সেই পদক্ষেপের জন্য। ঠিক প্রণোদনার প্রসঙ্গে যখন কথা আসলো, প্রণোদনা প্যাকেজের হাজার হাজার কোটি টাকা ব্যাংক বিতরণ করছে, বিভিন্ন শিল্প খাত নিচ্ছে, কৃষি খাত বা এসএমই খাত, সকলেই লাভবান হচ্ছে। ব্যাংক নিজেও তো একটি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক আসলে এই করোনা পরিস্থিতিতে তার ব্যবসা কতটুকু হচ্ছে? না, ব্যাংকের ব্যাপারটা হচ্ছে কি, ব্যাংক ধরেন আমাদের তো একটা কস্ট অফ ডিপোজিট আছে, ব্যাংক চলতে কস্ট অফ ডিপোজিট কে নিয়ে। এখন আনফরচুনেটলি ধরেন 9% এপ্রিলে হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের একটা কারণ চিন্তা করতে হবে যে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু ব্যাংকের কিন্তু একটা বড় ডিপোজিট, যেটা রিকারিং ডিপোজিট রয়ে গেছে, যেখানে আমরা অনেক আগে বুক করেছিলাম, যেখানে 10-11%ও আমাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে। দেখা যায় 30-40% বুকে কিন্তু অলরেডি হাই কস্ট রয়ে গেছে। এটা কমাতে সমস্যা হচ্ছে। ইয়েস, গভর্নমেন্ট যেটা করেছেন, বাংলাদেশ ব্যাংকে আমরা ধন্যবাদ দেই, ওনারা রিফাইন্যান্সিং একটা স্কিম করেছেন, যাতে করে এই যে ধরেন লার্জ এবং সিএসএম এর জন্য যে 50% যেটা আছে 30,000 কোটি টাকা এবং 20,000 কোটি দিয়েছেন, তার 50% রিফাইন্যান্সিং হবে। এই রিফাইন্যান্সিং হওয়াতে ব্যাংকগুলো কিছুটা হলো আপনি এখানে একটা রিলিফ পাবে আর কি।
বাট এন্ড অফ দ্য ডে ব্যাংক কিন্তু চাপের মধ্যেই আছে। আপনি দেখবেন যে আমাদের স্প্রেড কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের স্প্রেড একসময় এভারেজ 4 ছিল, সেই স্প্রেড কিন্তু হ্যাজ কাম ডাউন টু লেভেল অফ 2%। তাতেই বুঝতে পারেন যে আসলে আমাদের প্রফিটেবিলিটি আমাদের কোথায় নেমে এসছে। এবং এই বিষয়গুলো নিশ্চয়ই করোনা পরিস্থিতির কারণে অর্থাৎ সার্বিক যেই কঠিন সময়গুলো ছিল সেটি তো পার করতে হচ্ছে ব্যাংক সেক্টরকে, একইভাবে অর্থনীতির যে প্রভাব পড়ছে সেটিতেও নিশ্চয়ই একটি বড় প্রভাবক হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো, তবে তার আগে একটি বিষয় জানতে চাই। খুব সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে যে করোনার সেকেন্ড ওয়েভের কথাটি খুব আমরা শুনতে পাচ্ছি, কিন্তু করোনা যখন প্রাদুর্ভাব দেশে শুরু হলো তখন অন্যান্য সেক্টরের মতো ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট, ব্যাংকের কর্মীরা, কর্মকর্তারা, আপনারাও তো সর্বপ্রথম এটি আক্রান্ত হয়েছিলেন। বেশ কিছু পদক্ষেপও নিতে হয়েছিল কার্যক্রম চালানোর ক্ষেত্রে। নতুন করে আবার করোনার প্রাদুর্ভাব শুরু হলে সেক্ষেত্রে আপনারা অগ্রিম কি প্রস্তুতি নিয়েছেন? প্রথমবার তো সবার জন্যই চ্যালেঞ্জিং ছিল। আসলে আমি জানি সেকেন্ড ওয়েভ বলতে কি মিন করছে, কারণ এটা সেকেন্ড ওয়েভ হয়তো বাইরে হতে পারে, কারণ ওখানে কিন্তু প্ল্যাটু হয়ে এটা নেমেছিল। আমাদের এখানে কিন্তু ওইভাবে আসলে করোনা কিন্তু ওইভাবেই আছে, এখানে কিন্তু এমন না যে কমে পড়ে গেছে। হ্যাঁ, আমরা যেটা মনে করছি সামনে সংক্রমণটা বাড়তে পারে। যদিও সরকারের যে ধরেন স্যাম্পল সাইজ সেখানে দেখা যাচ্ছে যে ওখানে দেখে ইনফেকশন রেট একসময় 27-28% ছিল, সেখান থেকে 11-12% চলে এসছে যদি আমি স্যাম্পল সাইজ এবং সরকারের তথ্য দেখি। কিন্তু আমরা যদি ডেথ রেট দেখি, ডেথ রেটটা কিন্তু বাড়ছে। আমরা যদি ওভারঅল ডেথ রেট এখন 1.4 1.43 চলে, যেটা একসময় 1.2 1.2 সামথিং ছিল। ডেথ রেট কিন্তু বাড়ছে। আমরা যখন শুরু হয়েছিল ধরেন, আমরা কিন্তু কখনো বন্ধ করিনি। আপনি ইউ হ্যাভ রাইটলি সেড, আমরা কিন্তু আসলে একদম ফোর ফ্রন্টেই ছিলাম, এই করোনার যোদ্ধা হিসেবেই ছিলাম। আমরা যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, তারপরে কিন্তু ব্যাংকগুলো কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেছে। এবং এবং যখন মে মাসের পরে কিন্তু সবগুলো ব্রাঞ্চ আমরা খুলে দিয়েছি, সবগুলো সেবা কিন্তু আরো ফুল ফ্লেজে দেওয়া হয়েছে। এবং রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক আরেকটা সার্কুলার দিয়ে বলেছেন যে আগের যে সার্কুলার ছিল করোনা সম্পর্কিত ইন টার্মস অফ অপারেশন অফ ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সবগুলোকে রহিত করে আগের মতো মানে প্রি করোনা যেটা ছিল সেইভাবে চলে আসবে। তার মানে সবাইকে আমাদের ব্যাংকে আসতে হবে। ইন দ্য প্রসেস কিন্তু আমাদের সরকারের যে সার্কুলারটা ছিল যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, সেটা কিন্তু এখন আমরা মেনটেন করতে পারছি না। কারণ আমরা যদি ব্রাঞ্চে যাই, আমরা কি আসলে সোশ্যাল মেনটেন করতে পারছি? আমরা যদি আমাদের হেড অফিস গুলোতে যাই, বিভিন্ন ডিপার্টমেন্টে যাই, আমরা কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারছি? সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা কিন্তু এখানে কিন্তু যতদিন টিকা না আসে ততদিন হচ্ছে, এটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য মেজর এবং সেফটি স্টেপ যেটা আমরা নিতে পারি। সেটি নিশ্চয়ই সেটা সেই কিন্তু করতে পদক্ষেপ, পারছি না এবং সেই পদক্ষেপগুলো আপনারা গুছিয়ে নেবেন। একেবারেই শেষ সময় চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি রাখতে চাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। একজন ব্যাংকার হিসেবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সূচকগুলোর গ্রাফ আপনার কাছে কেমন? খুবই সংক্ষেপে না, উত্তরটা আশা আমরা করছি। যেটা দেখছি ডেফিনেটলি খুবই সুন্দর, ভালো আমি বলবো। আমাদের এক্সপোর্ট রিবাউন্ড করেছে, আমাদের ইম্পোর্টটাও বেড়েছে, রেমিটেন্স কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং রেমিটেন্স বাড়াটাকে এখন একটা মোটামুটি একটা রহস্যের মতো মনে হচ্ছে কেন তো বাড়ছে। দেয়ার আর সাম রিজনস, যেহেতু ছোট আকার সময় নেই, বাট এটা ধরেন আমাদের দেখতে হবে এটা সাস্টেইনেবল কতটুকু, এটা টেকসই হচ্ছে কিনা। হ্যাঁ, ইয়েস আমরা দেখছি। আবার আমরা এটাও দেখছি যেটা আপনি একটু আগে বললেন যে সেকেন্ড ওয়েভ চলে আসছে ইউরোপে, এবং ওখানে যে যারা আমাদের ওয়ান অফ দ্য মেজর বায়ার্স অফ আর গার্মেন্টস কমোডিটি, সেখানে কেমন থাকবে সেটার উপর নির্ভর করছে। প্লাস আমাদের দেশেও যদি করোনা যদি কন্টেইনমেন্ট করতে পারবো কিনা সেটার ব্যাপার আছে। আর অর্থাৎ সেম টাইম সামনেও আমাদের আসলে লোকাল যে চ্যালেঞ্জের দিনগুলোর মনে হয় আমাদের আরো বেশ বড় একটি পথ পাড়ি দিতে হবে, এবং সেক্ষেত্রে ব্যাংক খাত সংশ্লিষ্ট আপনারা যারা আছেন আপনাদেরকেও বরাবরের মতোই পাশে পাবে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এবং একই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। এই সপ্তাহের মতো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও নতুন একজন অতিথির সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।